হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। বাঁকুড়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছিলেন বনলতা রিসোর্ট, জয়পুর ফরেস্ট এবং ওয়ার্ল্ড ওয়ার II এর সময় ব্যবহৃত পিয়ারডোবা এয়ারস্ট্রিপের ভ্রমণ বৃত্তান্ত। আজকের শুরু সেখান থেকেই। চলুন তাহলে শুরু করা যাক। এখন সময় বিকেল 4টে। পিয়ারডোবা এয়ারস্ট্রিপ থেকে বেরিয়ে আমরা এখন বিষ্ণুপুরের অভিমুখে যাত্রা শুরু করেছি। এয়ারস্ট্রিপ থেকে মোটামুটি আরো মিনিট 10 চলার পর আমরা জয়পুর ফরেস্টের ভেতর থেকে বেরিয়ে বিস্তীর্ণ মাঠের মাঝখানে এসে পড়েছি। দুপাশে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে গেছে বিষ্ণুপুরের দিকে। আকাশে মেঘের আনাগোনা আর চারপাশে সবুজের সমারোহ মিলে পরিবেশটা বড্ড সুন্দর হয়ে উঠেছে। ঢুকে পড়েছি বিষ্ণুপুর টাউনে। গুগল ম্যাপ আবার নিজের ফর্মে ফিরে এসেছে। এখান থেকে আমরা প্রথমে যাব মা ছিন্নমস্তার মন্দির দর্শন করতে। মিনিট 15-র মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম মা ছিন্নমস্তার মন্দিরে, কিন্তু সেখানে ক্যামেরা বা ফোনের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় আমরা কোনো ছবি তুলতে পারিনি। মন্দির থেকে বেরিয়েই সামনে রয়েছে বেশ কয়েকটি হস্তশিল্পের দোকান। চলে এসেছি সেরকমই একটি দোকানে। এখানে রয়েছে মাটির ও পাথরের নির্মিত বিভিন্ন সাইজের দেবদেবীর মূর্তি, ঘর সাজাবার জিনিসপত্র, কাপ ডিশের সেট এবং আরো অনেক কিছু। রয়েছে নানান সাইজের দুর্গা ও কালী মূর্তি, ঘোড়া, উইন্ড চাইম এবং নানান ডিজাইনের মাটির গয়না। দামও বেশ রিজনেবল। ছিন্নমস্তা মন্দির থেকে খানিকটা এগোলেই দেখা মিলবে দলমাদল কামানের, যা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মুঘল আমলে নির্মিত সুবিশাল দলমাদল কামান আজও মল্ল রাজাদের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। সুবিশাল এই কামানটি ঢালাই লোহার তৈরি এবং প্রায় 10.5 ফুট লম্বা। কামানটির ওজনও বিপুল। এই বিশেষ নামকরণের পিছনে রয়েছে মাদলের সঙ্গে তার আকৃতিগত সাম্য। ইতিহাস অনুযায়ী মল্ল রাজারা নিজেদের রাজ্যকে বহির্দেশীয় শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য অস্ত্রটি ব্যবহার করতেন। সামরিক দিক থেকে অস্ত্রটির ক্ষমতা ছিল ভয়ঙ্কর, যা শত্রুপক্ষের মনে আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম ছিল। বর্তমানে কামানটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে, যা পর্যটক ও ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে। দলমাদল শুধুই একটি যুদ্ধাস্ত্র নয়, বরং বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক গর্বের স্মৃতি। দলমাদল কামান দেখার পরে আরো মিনিট 5 যাত্রা করে আমরা এসে পৌঁছেছি পুরনো কেল্লার তোরণদ্বারে। এই জায়গাটি বেশ ফাঁকা। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই তোরণদ্বারের চূড়ায় রয়েছে প্রাচীর সহ রণসজ্জিত দুর্গশীর্ষ। এর উভয় দিকে রয়েছে কক্ষ সহ পথ, যা সেই সময় শহরে ঢোকার মুখে চেক পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো। তোরণ সমন্বিত সংকীর্ণ প্রবেশ পথটি পেরোলেই আরো একটি খিলানযুক্ত তোরণের দেখা মেলে, যা আগের তোরণটির সঙ্গে যুক্ত। এর উপরেও রয়েছে রণসজ্জিত দুর্গশীর্ষ। বহু বছর পূর্বে এই শহরে ঢুকতে হলে এই আভ্যন্তরীণ তোরণটি ব্যবহৃত হতো। জানা যায় তোরণটি আনুমানিক 7শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীরসিংহ কর্তৃক নির্মিত হয়েছিল। 1913 সালের 18 অগস্ট BG 4063 দ্বারা এই কেল্লাটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। তোরণ থেকে খানিকটা এগিয়ে এসে ঢুকে পড়লাম রাধাশ্যাম মন্দিরে। বাঁকুড়ার বিখ্যাত মল্ল রাজাদের শাসনকালে এই মন্দিরটি নির্মিত হয়। মল্ল রাজারা ছিলেন বিষ্ণু ভক্ত, বিশেষত রাধা কৃষ্ণের উপাসনায় নিবেদিত। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে রাধাশ্যাম রূপে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের স্থাপত্য শৈলী এক কথায় অনবদ্য। আটচালা শৈলীতে গড়া এই মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার নানান কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। লাল পোড়ামাটির ফলকে দেবদেবী, সামাজিক জীবনযাপন ও নৃত্যের দৃশ্য অপূর্ব দক্ষতায় খোদাই করা হয়েছে। এই মন্দিরে নিত্য পুজো,
জন্মাষ্টমী, রাসযাত্রা প্রভৃতি আয়োজিত হতো। মল্ল রাজাদের রাজত্বকালে বাংলার শিল্প ও স্থাপত্য যে বিশেষ উচ্চতায় পৌঁছেছিল, এই মন্দির তার জীবন্ত প্রমাণ। টেরাকোটার কাজে এখানে যে সূক্ষ্মতা ও বৈচিত্র্য দেখা যায়, তা বাংলার শিল্প ও ঐতিহ্যর অন্যতম সেরা সম্পদ। পাশেই রয়েছে জোড়বাংলা মন্দির। এখানে অনলাইন ও অফলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে। জোড়বাংলা মন্দির, শ্যামরাই মন্দির ও রাসমঞ্চ মিলিয়ে 60 টাকা পার পার্সন হলো টিকিটের মূল্য। জোড়বাংলা মন্দিরটি আনুমানিক 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহ নির্মাণ করেছিলেন। বাংলার গ্রামীণ কুটিরের আদলে দুটি দোচালা ঘর পাশাপাশি জুড়ে নির্মিত হয়েছিল এই জোড়বাংলা মন্দির। এই মন্দিরের একটি অংশকে বলা হয় একচালা ও অন্য অংশটি হলো মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের দেওয়ালে রয়েছে টেরাকোটার অপূর্ব কারুকার্য। রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, বিভিন্ন দেবদেবীর কাহিনী থেকে শুরু করে বাংলার তৎকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি টেরাকোটার মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমানে মন্দিরটি প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত। বাংলার প্রাচীন দোচালা ঘরকে স্থাপত্যের রূপ দিয়ে যে মন্দির গড়ে তোলা হয়েছিল, তা আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে। মন্দিরের বাইরে রয়েছে স্থানীয় হস্তশিল্পের বেশ কিছু দোকান। জোড়বাংলা মন্দির দর্শন করে আমরা মিনিট 5 যাত্রা করে এসে পৌঁছলাম বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত রাসমঞ্চে। মল্লরাজ বীর হাম্বির নির্মাণ করেছিলেন এই রাসমঞ্চ। তিনি একদিকে যেমন ছিলেন পরাক্রমশালী শাসক, অন্যদিকে ছিলেন গভীর ভক্তিভাবাপন্ন। শ্রীকৃষ্ণ ভক্তি ও বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন। রাসমঞ্চটি দেখতে একটি বৃহৎ পিরামিডের মতো, যার বেসটি একটি চতুষ্কোণিক ভিত্তি। তার উপরে একের পর এক ধাপ উঠেছে ছোট ছোট খিলান ঘেরা ছাদের মাধ্যমে। প্রতিটি ধাপে রয়েছে উন্মুক্ত খিলান। প্রতি বছর রাস উৎসবের সময় চলত ভক্তদের পূজা, ভজন, রাসলীলা ইত্যাদি উপভোগ। ঐতিহাসিক দিক থেকে রাসমঞ্চটি শুধু বাঁকুড়া নয়, সমগ্র বাংলার এক অমূল্য রত্ন। রাসমঞ্চ দেখে যখন বেরোলাম, তখন সময় বিকেল 6টা। আকাশে তখন ঘোর কালো মেঘের জমায়েত ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। আসার বিষয় এটাই যে আমাদের স্থাপত্যগুলি দর্শনের সময় ওয়েদার ভালোই ছিল। বৃষ্টির মধ্যে মিনিট 15 চলার পরে অবশেষে আমরা এসে পৌঁছলাম স্টেট হাইওয়েতে এবং তারপর জয়পুর ফরেস্টের রাস্তায়। বৃষ্টির প্রাবল্যে চারদিক প্রায় সাদা হয়ে গেছে। আগে লোকমুখে শুনেছিলাম, আর আজকে প্রত্যক্ষ করলাম বৃষ্টির মধ্যে জয়পুর ফরেস্টের সৌন্দর্য। আরামবাগের কাছে এসে দেখলাম এখানে বৃষ্টির সেরকম কোনো চিহ্ন নেই। অবশেষে এক জায়গায় ছোট্ট একটা টি ব্রেক নিয়ে আবার রওনা দিলাম বাড়ির দিকে। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে আরো উৎসাহিত করবেন। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন কোনো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।